আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। খুব সম্প্রতি আমরা গিয়েছিলাম বঙ্কিমচন্দ্রের বাড়িতে, যেটা আপনারা আমাদের কিংবদন্তি বলতে পারেন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র। এবং সেখানেই দেখা হয়েছিল তারই সুযোগ্য বংশধর শান্তনু চ্যাটার্জি এবং একজন দক্ষ সরকারি অফিসার। তো হঠাৎই তাকে পেয়ে যাওয়ায় আমরা কিছু কথাবার্তা বলার লোভ সংবরণ করতে পারলাম না। কিন্তু সেদিনটা আমার প্রচণ্ড গরম, রথের সময়, রথের মেলা হচ্ছিল ওনাদের পরিচালনায়। সেই সময় আমরা একটু ফ্যান চলেছিল ঘরে, হয়তো আওয়াজে একটু 19-20 পেতে পারেন আপনারা, কিন্তু তবু একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যতটুকু পারলাম আমাদের ক্যামেরায় তুলে ধরলাম আজকের ভাবনার নিবেদনে। আজ আমরা উপস্থিত হয়েছি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িতে, এবং উপস্থিত হয়ে আমরা যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নানাবিধ বিষয়, যেমন তার জীবনের কাজকর্ম, তার লেখার ঘর, তার অন্যান্য বিভিন্ন কক্ষ, এখানে অনেক কিছুই রয়েছে যা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যারা আগ্রহী, যারা তাকে নিয়ে চিন্তাভাবনা করেন, তার জীবন দর্শন, তার আদর্শ, তার চিন্তা চেতনা, মানবিকতা, বিবেক এবং দেশাত্মবোধ, সবচেয়ে যেটা বিশেষ বিষয়, যেটা যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যখন জনগণ মন অধিনায়ক লেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো সেখানে পিছিয়ে নেই। তিনি তো লিখেছেন বন্দে মাতরম, এবং সেই গানটিও আপনারা জানেন কি হিসেবে ভারতবর্ষে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজেই এটা বলা মানে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা এ সম্বন্ধে অভ্যস্ত। তবে আমরা পেয়ে গেছি খুব প্রচার বিমুখ একজন মানুষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম, এবং আমি তার মুখ থেকেই আস্তে আস্তে একটা কথা জেনে নেব। আচ্ছা, নমস্কার। আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্ম, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রথম, যে মানে কিভাবে আপনি যে এই প্রজন্মে যে পঞ্চম এলেন, একটু যদি ব্যাখ্যা করে বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রা হচ্ছেন চার ভাই। ওনার যিনি সবচেয়ে ছোট ভাই, তার নাম হচ্ছে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন আমার ঠাকুরদার ঠাকুরদা। সেই হিসেবে বঙ্কিমচন্দ্রের আমি হচ্ছি পঞ্চম পুরুষ। এবার ওনারা যে চার ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায়, মেজ ভাই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়, সেজ হচ্ছেন বঙ্কিমচন্দ্র, এবং ছোট হচ্ছেন পূর্ণচন্দ্র। বঙ্কিমচন্দ্রের কোনো পুত্র সন্তান ছিল না, তার 3 মেয়ে। তো তাদের বিভিন্ন জায়গায় বিয়ে হওয়ার পরে তার যারা ছেলে, তারা বঙ্কিমচন্দ্রের নাতি, আমাদের পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু তারপরে যেটা, সেটা হচ্ছে চট্টোপাধ্যায় পরিবার যদি করে, তাহলে আমরা এই মুহূর্তে নৈহাটি ফাটালপাড়ায় আছি, এবং আমাদের যা দেবত্ব, যা ক্রিয়াকর্ম, যা মন্দিরের সব কিছু ব্যাপার, সেগুলো পারিবারিকভাবে আমি দেখাশোনা করছি। আর আমি মানে রাজলক্ষ্মী দেবীরই 3 কন্যা। রাজলক্ষ্মী দেবী আর ওনার যিনি প্রথম স্ত্রী ছিলেন, তার বোধ হয় কোনো সন্তান, তার কোনো সন্তান ছিল না, কম বয়সে উনি মারা যান। উনি নারায়ণপুর, মাধব নারায়ণপুরের মেয়ে। তো উনি মারা যান। পরে রাজলক্ষ্মী দেবীকে উনি বিবাহ করে তিনি হালি শহরের তার বাপের বাড়ি আর কি। তো আজকে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের একটা বেশ প্রবহমান ধারা,
তো সেই ধারা তো অনেক দূর এগিয়ে এসেছে এবং আপনারাও এখনো সেই ধারা বজায় রেখেছেন, সেটা দেখাই যাচ্ছে এখানকার ক্রিয়াকলাপ, কাজকর্ম, বা বিশেষ করে আপনার এখানে এসে আরও দেখা গেল যে এই যে আপনি সব পুরোনো দিনের আসবাবপত্র, পুরোনো দিনের ঘরের কায়দা কানুন, অর্থাৎ আধুনিকতম যে ব্যবস্থা তার মধ্যে মাথা বিশেষ না ঘামিয়ে আপনি সেই যে প্রাচীন বিষয়টাকে যেভাবে আঁকড়ে রেখেছেন, এটা অবশ্যই একটা দেখার বিষয়। আমরা দেখলামও। এবার প্রশ্নটা হচ্ছে যে পরবর্তীকালে আপনার যে ধারাটা যেটা বললেন, এই ধারার মধ্যে কেউ কি লেখালেখির জগতে কোনো রকম জায়গায় ধরে আছেন? দেখুন, লেখালেখির জায়গাটা যেমন আমার কাকা, তিনি পুলিশ অফিসার ছিলেন, আচ্ছা, তিনি ক্রিমিনোলজির ওপরে 3-4টে পার্ট বই লিখেছেন। তিনি ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজের টিচার ছিলেন। তো যারা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরশিপের পরীক্ষাটা দেন, তাদের রেফারেন্স বই হচ্ছে ক্রিমিনোলজির উপরে। তো সেই সব আছে। এবার বিভিন্ন রকমভাবে ছোটোখাটো বিভিন্ন রকম লেখালেখি করে। যেমন আমি নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, আমার স্ত্রী গানের সঙ্গে যুক্ত আছে। তো এরকমই নয় যে লেখালেখিটাই করতে হবে, সংস্কৃতির বিভিন্ন রকমের দিক আছে। যার যেটা শ্যুট করে, যার যেটা ভালো লাগে, সে সেই দিকেই আনন্দ পায় যাবে, সেটাই করবে। আর আপনার এই যে আপনি নিজে কর্মসূত্রে আপনি কোথায়? আমি কর্মসূত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আছি। তো আমি নিজে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো আমার পোস্টিং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। তো এই জায়গাগুলো আমার জুরিসডিকশন আছে। তাহলে কর্মসূত্রের একটা ব্যস্ততম দিক রয়েছে, তো সেই দিকটা নিয়ে আপনাকে চলতে হয়। আর পাশাপাশি এই যে বঙ্কিমচন্দ্রের পরিবারে জন্মগ্রহণ, এইটা আপনাকে কীভাবে অনুপ্রাণিত করে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা তো যে কোনো মানুষের কাছে খুব গর্বের ব্যাপার যে আমি একজন বিখ্যাত মানুষ তার পরিবারে জন্মগ্রহণ করেছি। এটা তো আমার নিজের কাছে গর্বের কথা। কিন্তু তার সঙ্গে সেটা হচ্ছে যে পরিবারের দুটো দিক আছে। এক হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের পরিবারের মানুষ, তার যে চিন্তাভাবনা সেইগুলো বহন করা। দ্বিতীয় হচ্ছে বঙ্কিমচন্দ্রের আগে থেকেই আমাদের পরিবারে রাধাবল্লভ এসছেন, তার বিভিন্ন ক্রিয়াকলাপ, মন্দির আছে, বিভিন্ন ক্রিয়াকলাপ সব কিছু হয়। তো সেইগুলোকেও বজায় রাখা, বিভিন্ন যে ক্রিয়াকলাপের সারা বছর ধরে হয় সেগুলোকে বজায় রাখা। তাহলে দুটো দিকই আছে। পরিবার মানে শুধু বঙ্কিমচন্দ্র না, পরিবার মানে আমাদের গৃহদেবতা, পরিবার মানে সবাইকে নিয়ে চলা, এটাই আমি ভাবি আর কি। আর এই ভাবনা ছন্দে যেটা চলছে, অর্থাৎ আপনি ফিলোসফিক্যাল দিক থেকে একটু আধ্যাত্মবাদী কি বিশ্বাসী বোধহয় সম্ভবত? না, আধ্যাত্মবাদ বলতে এখন ঈশ্বর আছেন কি নেই এই তর্কে আমি যাব না, কারণ সেই নিয়ে চর্চা করা বা সেই নিয়ে কোনো মতামত দেওয়ার মতো জায়গায় নেই। আমার যেটা কাজ সেটা হচ্ছে পারিবারিক চিন্তাভাবনা অনুযায়ী যে কর্মকাণ্ড আমার বিগত ঊর্ধ্বতন পুরুষরা করে গেছে, যে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে করে গেছে, সেইগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া। আমি এই তর্কে কখনোই যাব না এইটা ঠিক না এটা বলব, কারণ এগুলো বিতর্কিত হয়। ঈশ্বর আছেন কি নেই এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বক্তব্য থাকতে হবে, আমি সেই জায়গাতে ঢুকছি না। আমার বক্তব্য হচ্ছে আমার পরিবারে আমার ঊর্ধ্বতন যারা ছিলেন তারা যেভাবে চালিয়ে গেছেন, আর বিভিন্ন গল্প আছে, বিভিন্ন ইতিহাস আছে, সেটা বঙ্কিমচন্দ্রের বিভিন্ন লেখাতেও দেখা গেছে, সেটাকে বলে। এবার সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের বাইরেও তো ওনার একটা অন্য পরিচয় ছিল, সেই পরিচয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, সাহিত্যিক যেমন বঙ্কিমচন্দ্র, তেমনি তিনি আবার প্রশাসনিক দিক থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করেছেন। তাহলে সেই প্রশাসনিক যে কাজকর্ম, তার যে প্রতিবাদী মানসিকতা, তার যে বুদ্ধিদীপ্ত মানসিকতা, সেগুলো আমরা ছোটোবেলা থেকে পারিবারিকভাবে শুনেছি, বিভিন্ন সময় পড়েছি।
বিভিন্ন মানুষজন তাদের লেখায় বলেছেন, সেগুলো শুনেছি। তো সব নিয়ে শুধুমাত্র বঙ্কিমচন্দ্রকে আমি একজন সাহিত্যিক সেই হিসেবে মনে করি। আমি মনে করি তার বিভিন্ন দিক আছে, একটা মানুষের বিভিন্ন দিক আছে। তিনি যখন তার কন্যা অসুস্থ, তখন তিনি রাধাবল্লভ মন্দিরে ছুটে যাচ্ছেন, গিয়ে রাধাবল্লভের কাছে প্রার্থনা করছেন, এটাও বঙ্কিমচন্দ্র। আবার বন্দে মাতরম যখন লিখছেন, যখন দেশ পরাধীন, তার বিরুদ্ধে যখন কলম ধরছেন, সেটাও বঙ্কিমচন্দ্র। যখন তিনি পিতার সঙ্গে এক আসনে বসছেন না, তখনকার দিনের একটা সংস্কৃতি ছিল যে বাবা যে আসনে, যে চৌকিতে বা যেখানে বসবেন, সেখানে পুত্র সন্তানরা বসবেন। তো সেই জায়গাটাও তিনি সেটা রেখেছেন, সেটা মেনে চলেছেন। তিনি যখন আমাদের বাড়ির দুর্গাপুজো হতো, দুর্গাপুজো সন্ধি পুজোর সময় তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, সন্ধি পুজোর আরতি হচ্ছে, তার চোখ দিয়ে জল ধরছে, সেটাও বঙ্কিমচন্দ্র। তিনি দেশ মাতৃকা, দেশকে মাতৃকা কল্পনা করছেন, কী ছিলেন, কী হয়েছেন, কী হবেন, এই যে মানসিকতা, এই যে চিন্তা, সেটাও বঙ্কিমচন্দ্র। তো সুতরাং একটা মানুষ, তার কৃষ্ণ চরিত্র আছে লেখা, বিখ্যাত লেখা আছে। তিনি কমলাকান্তের তত্ত্ব লিখছেন, তিনি বঙ্গের কৃষক লিখছেন। তো কোনো একটা জায়গায় স্থবির নন তিনি, এবং দেশাত্মবোধের বাইরেও আমি দেখেছি প্রেমের ক্ষেত্রে ওনার একটা ভূমিকা আছে। যেমন আমি ওনার খুব একটা ভালো উক্তি, যেটা প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পূর্ণবান করে, অন্ধকারকে আলো করে। এই বিষয়ে বঙ্কিমচন্দ্র যে একটা তাদের চিন্তা ভাবনা, এটা আপনি কীভাবে দেখেন? দেখুন, রোমান্টিক উপন্যাস যদি বলেন বঙ্কিমচন্দ্রের, সেটা শ্রেষ্ঠ দ্বারা গোপালকুণ্ডলা। গোপালকুণ্ডলার শেষে কিন্তু নবকুমার এবং গোপালকুণ্ডলার মিলন তিনি দেখাননি। তাহলে এই যে দেখাননি, একাধারে তিনি আধুনিক, একাধারে তিনি পুরনো কৃষ্টি সংস্কৃতি সব কিছু নিয়ে চলছে, আর ভেতরে সেটা মানে সেই সময়ের পরিপ্রেক্ষিতে তার মধ্যে কিন্তু সেটা রয়েছে। তো কপালকুণ্ডলার যে উপন্যাস, তার ছত্রে ছত্রে রয়েছে প্রেম, তার ছত্রে ছত্রে বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে। তো সেই যে মানে পড়লে মানুষ রোমাঞ্চিত হবে। শুধু কি আজকে কাপালিক একটা বিরাট ক্যারেক্টার, এবং আপনি জানলে অবাক হবেন, সেটা হচ্ছে যে এই যে কাপালিক নরবলি, এই নরবলি জিনিসটা আমাদের ধর্মে ছিল এবং তার মন্ত্র আছে। আমাদের ধর্ম, হিন্দু ধর্মের তো খুব মানে দু একজন করেন, প্রচুর মানুষকে প্রচুর রকম করে গেছে। তা সব কিছু নিয়েই কিন্তু তিনি দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, সেইভাবে করে যেতে তিনি সমর্থন করছেন তারা, কিন্তু বাস্তবটাকে তিনি তুলে ধরেছেন। একটা উপন্যাসকে, একটা গল্পকে বাঁধতে গেলে যে দিকটা নিতে হয়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে, সেই সমাজের পরিপ্রেক্ষিতে সবটাই করেছেন। বঙ্কিমচন্দ্রের একটা বিখ্যাত উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না। এই কথাটা তো উনি বলেছেন, কিন্তু আজকের সমাজ জীবনে তার প্রভাব কি এতদিন পরে? ব্যাপারটা হচ্ছে, এই উক্তিটা হচ্ছে কপালকুণ্ডলা, নবকুমার কাঠ কাটতে গেছেন, সেই কাঠ কাটতে গিয়ে দেরি হচ্ছে, তার সঙ্গে যারা গিয়েছিলেন সাগর সম্মনে, তারা দেখছেন দেরি হচ্ছে, তো নবকুমারকে নিশ্চয়ই বলে বাগে গিয়েছে বলে তারা ফিরে চলে আসে নৌকোর দুয়ারের সঙ্গে মাটি দেওয়ার। প্রেক্ষাপটটা এরকম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নবকুমার একাকী ওই বনের মধ্যে নির্বাসিত হল। এরপরে বঙ্কিমচন্দ্র বলছেন, এই কথা ভেবে যদি কেউ বলেন যে আমি পরে পবিত্র কাজটা হরণে যাইব না, তাহলে সেটা তো দিক নির্দেশ নয়। তারপরে ওনার উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি না হইব কেন? তাহলে অধম ছেলে কেউ ছিল, তাই তো বঙ্কিমচন্দ্রের কথাটা বলেছেন, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন? আজকেও অধম আছে, আজকেও উত্তম আছে,
তো সমাজ উত্তম অধমকে নিয়ে চলবে, চিরকালই চলেছে। এবার এই প্রেক্ষাপট, এই ঘটনা পরম্পরাটা মানুষকে পড়তে হবে, জানতে হবে। সেই পড়া জানাটা এখন অভাব হয়ে যাচ্ছে। তো এই বঙ্কিমচন্দ্রকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কি ভূমিকা আছে? দেখুন, এইটা তো বঙ্কিমচন্দ্রকে জানতে গেলে তার রচনাকে পড়তে হবে। তার রচনাকে না পড়লে আর বিভিন্ন দিক সম্বন্ধে না জানলে, আচ্ছা রবীন্দ্রনাথ বলছেন তার বঙ্কিমচন্দ্র মারা গেছেন, তারপরে রবীন্দ্রনাথ একজন মানে তার স্মরণ সভা হচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন তো বঙ্কিমচন্দ্র যে বাংলা সাহিত্য এলেন সেটা একটা উপমা দিয়ে ব্যাখ্যা করত, যে টাইগার হিল থেকে কোনোদিন আপনারা সূর্যোদয় দেখেছেন? টাইগার হিলে সূর্যোদয় হওয়ার আগে সেই সময় একটা কালো অন্ধকার একটা ব্যাপার থাকে, তারপরে যেই মুহূর্তে সূর্যোদয়টা হয় কাঞ্চনজঙ্ঘার উপরে সেই সূর্যোদয়ের আলো এসে পড়ে এবং চারদিক উদ্ভাসিত হয়ে যায়। দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কে বাড়িতে আমরা ট্রেনে যেতে যেতে অনেকবার দেখতে যেতাম, ছোট থেকেই দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে একটু অন্দরমহলে আসা হলো এবং এই অন্দরমহল, তারপরে তার যে ভেতরে বিভিন্ন অতীতের সেই সমস্ত স্মৃতিগুলো আবার নতুন করে আমাদের মধ্যে ভেসে এলো। তার মধ্যে একটা বিষয় আরও দেখা গেল যে একটা এই যে রথযাত্রা অনেকটা এই উপলক্ষেই আসা। তো সুতরাং রথযাত্রা, সেখানে দেখা যাচ্ছে এখানে এই রথযাত্রার উদ্বোধনও করেছিলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি করেননি, মানে তাহলে উনি এখান থেকে কীভাবে রথযাত্রার সূচনাটা হয়? আপনাদের এখানে যে রথের মেলা বা এই যে এই সমস্ত বিভিন্ন বাড়িতে এই যে পারিপার্শ্বিক যে রথ সম্পর্কে, রথকে কেন্দ্র করে বা জগন্নাথ দেবকে কেন্দ্র করে এই যে এতদিনের 8-9 দিনের যে কর্মপ্রণালী, তা এটা তাহলে কীভাবে? আমি রথের আগেরটাই যাচ্ছি না, সেটা বলতে গেলে অনেকটা সময় লাগবে। রথটা তৈরি করলেন বা প্রতিষ্ঠা করলেন হচ্ছে শ্যামাচরণ চট্টোপাধ্যায়, অর্থাৎ বঙ্কিমচন্দ্র বর্মন। তিনি প্রতিষ্ঠা করলেন তার মার নামে, দুর্গা দেবীর নামে প্রতিষ্ঠা করলেন। তিনি তার বাবা এবং ঠাকুরদার নামে দুটো শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। তো রথ সেই সময় থেকে চলে আসছে। তো বঙ্কিমচন্দ্রের ছোটো ভাই যেহেতু শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের ছোটো ভাই যেহেতু বঙ্কিমচন্দ্র, তো সেই ট্র্যাডিশনালি সেইভাবেই বাড়িতে হয়ে আসছে, পারিবারিকভাবে হয়ে আসছে। আজও সেইটা চলছে। এবার এইটা যদি আপনি বলেন প্রতিষ্ঠার সময়, তাহলে আমরা পারিবারিকভাবে জানি যে এই রথের প্রতিষ্ঠার সময়টা হচ্ছে 1858 সাল। কিন্তু ইদানিং আমাদের এখানে সংগ্রহশালা হয়েছে, গবেষণাগার হয়েছে, তো সেখানে ওনারা বিভিন্ন দলিল দস্তাবেজ দেখে কোনো সময় বলছেন 1860, কোনো সময় বলছেন 1862। তো সুতরাং বিতর্ক দেখা দিয়েছে, কিন্তু আমি পারিবারিক দিক থেকে জানি যে এটা হচ্ছে 1858 সাল প্রতিষ্ঠা। এবং এটা মানে কোনো বছর বন্ধ হয়নি, শুধু করোনাকালে 2 বছর 20-21 এই 2 বছর বন্ধ ছিল, এছাড়া টানা চলছে। এবারে ইদানিং যেটা হয় সেটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের যিনি মা, মানে শ্যামাচরণ চট্টোপাধ্যায়, তার মার নামে প্রতিষ্ঠা করলেন। মার নাম দুর্গা সুন্দরী দেবী বললাম। তো তিনি প্রথম রথের রশিটা স্পর্শ করলেন পুজোর পরে, তার নামে সংকল্প করতেন। পরবর্তী ক্ষেত্রে সময়ের অনুযায়ী আমার মার নামে হতো, এখন আমার স্ত্রীর নামে হতো, এরকম চলছে। তো এই রথযাত্রায় যেমন ধরুন আমরা যেমন অন্যান্য জায়গায় দেখি যে রথে আপনার জগন্নাথ দেব মাসির বাড়ি যাচ্ছেন, আবার ফেরত আসছেন, রথ উল্টো রথ, এ পালাটা এখানেও আছে। কিন্তু এখানে কি সেই অর্থে যে মাসির বাড়ি চলে যাচ্ছে এরকম কোনো সেই বা বিষয়টা কি হয়? এটা আমরা যেটাকে গুন্ডিচা বাড়ি পুরী বলে, আমাদের এখানে নাম হচ্ছে গুঞ্জঘর। তো গুঞ্জঘরে সোজা রথের দিন যান, মানে আমাদের দাদা বলল বলরাম, এবং উৎসবের দিন ফিরে আসেন। এবারে আপনি একটা জিনিস খেয়াল করবেন, পুরীতে আমরা পুরী অনুকরণ করি। পুরীতে যেটা হয়
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কিন্তু আলাদা আলাদা। এখানে কিন্তু হয় রাধাবল্লভ। এবার জগন্নাথ হচ্ছে রাধাবল্লভ বা কৃষ্ণের আরেক রূপ। কোনো কোনো জায়গায় দেখবেন আপনার কালীরও রথ হচ্ছে। তো সুতরাং আমাদের হিন্দু ধর্মটা বিভিন্ন রকমভাবে আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার করেছেন। আমাদের ট্র্যাডিশনালি সেই সময় থেকে যেটা হয়ে আসছে সেটা হচ্ছে সূর্যরথের দিন সকালবেলা রাধাবল্লভের পুজো আর্চা করে, সেটা হলো রথের উপর টানা, এবং বিকেলবেলা হয় সূর্যরথের দিন বড়রা। এবার সূর্যরথের দিন সকালবেলা রাধাবল্লভের সঙ্গে আমাদের যে নারায়ণ ছিল অনন্তদেব, তিনিও রথে উড়িষ্যা, রথের দিন আবার বলরামের। আর মধ্যিখানে যেটা হয় সেটা হচ্ছে চতুর্দোলা। এই চতুর্দোলা কনসেপ্ট আপনি দেখতে পাবেন বিশেষ করে উত্তরাখণ্ডে। আপনি কেদারের বদ্রীর যে যাচ্ছে দেখুন চতুর্দোলা করে যাচ্ছে, দেবতা চতুর্দোলা করে আসছে, সেই চতুর্দোলার কনসেপ্ট কিন্তু এখানে আছে রথের সঙ্গে সঙ্গে, যেটা কিন্তু পুরীতে নেই। পুরীতে শুধু রথ যাচ্ছে, রথে আসছে, তার সঙ্গে চতুর্দোলার ব্যাপার। আচ্ছা, এখানে যেটা আছে সোজারথ এবং উল্টোরথের মধ্যে যে 7 দিন, মানে পুরো সময়টা হচ্ছে 9 দিন। সোজারথ এবং উল্টোরথ দিনের মধ্যিখানে যে 7 দিন থাকে, সেই 7 দিন আমরা এখানে বৃন্দাবন লীলার 7 রকমের বেশ সাজানো। এটা আবার একটা ঝুলন আঙ্গিক। তাহলে সুতরাং এই বিভিন্ন জিনিসটা এখানে গ্রহণ করা হয়েছে, ঝুলনের ব্যাপারটাও নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে চতুর্দোলার ব্যাপারটাও নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে রথের তো ব্যাপার আছে। এবং মেলা হয়, মেলাটা 9 দিন ধরেই হয়। অনেক জায়গাতে দেখবেন খালি সোজা রথে হচ্ছে, উল্টো রথে হচ্ছে, তা না, আমাদের যে দেবোত্তর চলে সেখানে 9 দিন ধরেই মেলা হয়। তো সেই মেলার পরিবর্তন ঘটেছে সেই সময়ের সমাজের পরিপ্রেক্ষিতে। যেরকম বাজারজাত জিনিস, মেলাটা তো কেউ কন্ট্রোল করতে পারে না, মানুষের কী কিনবে এবং কী বিক্রি হবে সেটা হচ্ছে মানুষ ঠিক করে। তো তখন যে জিনিসগুলো বিক্রি হতো বা হতো, এখন তার আঙ্গিক পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে। কিন্তু নিয়ম কানুন শৃঙ্খলা যে আমাদের ট্র্যাডিশনালি হয়ে আসছে, সেইটা আমাদের ঠিক সেইভাবে যেরকম সেদিনকে হতো আজকেও সেই একই রকমভাবে হয়ে আসছে। আচ্ছা, এবারে রথযাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য যে 47 বছর পরে একটা বিষয় ঘটতে হয়েছে, যে রথের সাথে উল্টো রথের দিনের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছে, এবং শোনা গেছে যে মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রথম দিনই মাসির বাড়িতে যাচ্ছেন না, মাঝপথে আটকে কোথাও থেকে বা কিভাবে হচ্ছে দ্বিতীয় দিন যাচ্ছে, 2 দিন ধরে সেই যাত্রা পথ, আর ফেরাটা একদিকে। এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি বলি, সেটা হচ্ছে যে আমরা পুরোপুরি যেটা নির্ভর করি বা আমরা করি সেটা হচ্ছে উৎকল মাথায়। উৎকল মাথায় পুরীর যে রথের যা নিয়মকানুন সেই অনুযায়ী আমরা চলি। পুরীর রথ হচ্ছে 9 দিন, আমরাও সেই 9 দিন করি, সোজা রথ থেকে উল্টো রথ। এবার পুরীতে এবছর যেটা হয়েছে 15 তারিখ হচ্ছে 9 দিন। 15 তারিখ কিন্তু জগন্নাথদেব গুন্ডিচা বাড়ি থেকে বেরিয়ে গেছে উল্টোরথের জন্য, কিন্তু তিনি মন্দিরে যাচ্ছেন না, তিনি রাস্তাতে অধিষ্ঠান করছেন। 3 কিলোমিটার যে রাস্তা গুন্ডিচা বাড়ি থেকে মূল যে মন্দির, তার মধ্যে অধিষ্ঠান করছে। পরে ওনাদের লক্ষ্মীর সঙ্গে একটা বিবাদের ব্যাপার আছে, বিভিন্ন ওনাদের রিচুয়ালস যেগুলো আছে, সেই করে পরের দিন উনি কিন্তু ঢুকছেন, মানে মন্দিরে ঢুকছেন। সেক্ষেত্রে 15-16 চলে যাচ্ছে। আমাদের তো 3 কিলোমিটারের দূরত্ব নয় রথের, যেটা আমাদের মোটামুটি 100 মিটার এরকম একটা ব্যাপার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের উল্টো রথের দিন, মানে অর্থাৎ 15 তারিখে গুঞ্জঘর থেকে বেরোচ্ছি এবং 15 তারিখে মূল মন্দিরে রাধাবল্লভ আবার ফেরত আসছে। তো আমাদের সোজা রথ হচ্ছে 7 তারিখ এবং উল্টো রথ হচ্ছে। আচ্ছা, একটা কথা শোনা যায় যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে অনেক কাউকে নাকি কখনো প্রবেশ করতে দেওয়া হয়নি বা হতো না, এইটা কি বিষয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে হিন্দু ধর্ম যে বললাম একটা লোকের দ্বারা তৈরি না, বিভিন্ন ধর্ম হচ্ছে কোনো একটি বিশেষ লোক তৈরি করেছে। হিন্দু ধর্ম বিভিন্ন মুনি ঋষি, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। তো এই যে মতবাদ হচ্ছে একটা কালেকটিভ মতবাদ। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পুরীর মন্দির কোনো এক সময় কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্বৃত্ত ধ্বংস করেছে। পুরীর মন্দিরের
যে জগন্নাথ দেব বলরাম তাদের তুলে নিয়ে গিয়ে পুরী দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানলেন যে পুরীর যে নবকলেবর হয় তারও বেশ কিছু নিয়মকানুন আছে। এবার পুরীর যে জগন্নাথ তাকে ধরা তারা সে তো শবরদের হাতে তৈরি, মানে শবররা তো পুজো করতো নীলমাধব হিসেবে, পরে তো জগন্নাথ বিশ্বকর্মার হাতে তৈরি, যেগুলো কথিত কথা সেটাই বলছে। দ্বারকায় যখন কৃষ্ণকে এক ব্যাগ তার পায়ে তিনি নিক্ষেপ করে এবং সেখানে তিনি দেহত্যাগ করেন, তখন তার দেহ সংস্কারের পরে তার নাভি কথিত কথা অনুযায়ী সমুদ্রে ভাসতে ভাসতে চলে আসে পুরীতে, এবং সেইটাকে বলা হয় নাভি বস্তু। সেই নাভি বস্তুটা ওখানে যারা শবর ছিল সেই শবররা নীলমাধব হিসেবে পুজো করত। পরে বিদ্যাপতি পুরীর রাজার আগ্রহে সেই নীলমাধবকে আবিষ্কার করে বা খুঁজে বার করে, এবং বিদ্যাপতি বিবাহ করে শবর রাজকন্যাকে। পরবর্তী ক্ষেত্রে জগন্নাথ দেব পরে যখন রাজা যান তিনি খুঁজে পাননি নীলমাধবকে, জগন্নাথ দেবকে তৈরি করেন বিশ্বকর্মা, এবং সেই বিশ্বকর্মার যে নবকলেবর হয় সেখানে পুরনো এবং নতুন মূর্তির মধ্যে ওই নাভি বস্তুকে প্রতিস্থাপিত করা হয়। তাহলে নাভি বস্তু একটা বিরাট জায়গা, যেটা হচ্ছে জগন্নাথ দেবের এই দারু মূর্তির মধ্যে রয়েছে। তো যখন এই দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়, কোনো একজন পান্ডা হোক, পূজারি হোক বা ধার্মিক মানুষ হোক, তিনি ওই পুড়ে যাচ্ছে যে মূর্তি সেখান থেকে সুবিস্তার কালেক্ট করে গলাতে ঝুলিয়ে চলে আসে পুরীতে। পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে বিগ্রহ তৈরি হয় এবং সেখানে সেই নারী বস্তুটাকে আবার প্রতিস্থাপন করা হয়। এই যে ঘটনা, এই ঘটনা ওই পুরী অঞ্চলের বিভিন্ন মানুষজনের মধ্যে বিরূপতা সৃষ্টি করে। আপনি শুনলে অবাক হবেন, শিখ ধর্মের কিন্তু মানুষজনের প্রবেশাধিকার আছে পুরী মন্দিরে, হিন্দু ছাড়া শিখ ধর্মের মানুষও যেতে পারে, কিন্তু কিছু সংখ্যালঘু দুর্বৃত্তদের কারণে সামগ্রিকভাবে সংখ্যালঘু বেশ সম্প্রদায়ের ওপরে একটা বিধিনিষেধ আরোপিত হয়েছে এবং তাদেরকে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এবং এসব ট্র্যাডিশনে চলছে। এবং আমি এর ঠিক বেটিকের জায়গায় যাচ্ছি না, যেটা ঘটেছে সেই কথাটাই আমি এখানে তুলে ধরছি। এবার আমার এখানে যদি বলেন, এখানে হিন্দু মুসলিম সবাই আসেন, দর্শন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু গর্ভগৃহটা রেস্ট্রিক্টেড। যে গর্ভগৃহের মধ্যে রাধাবল্লভ থাকেন সেই গর্ভগৃহতে ঢুকতে গেলে তার নির্দিষ্ট কিছু নিয়মকানুন আছে। আমিও যদি প্যান্ট শার্ট পরে থাকি আমি কিন্তু গর্ভগৃহে ঢুকতে পারবো না। আমি যদি মনে করি আমার গলায় পৈতেটা থাকার দরকার নেই বা আছে, আমার মধ্যে যদি কনফিউশন থাকে, তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো না। এটা নিয়ম, তর্ক হতে পারে, আমি সেই তর্কের জায়গায় যাচ্ছি। এতক্ষণ আপনারা শুনলেন শান্তনু চ্যাটার্জিকে একান্ত নিভৃতে পেয়ে তার সঙ্গে বঙ্কিমচন্দ্রের সূত্র ধরে কিছু কথাবার্তা, যার জন্য আমি বা শান্তনুবাবু কেউই আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু ওই অপ্রস্তুত অবস্থায় যেটুকু আপনারা পেলেন আজকের ভাবনার দরবারে, আজকের ভাবনা সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে একটি নিমগ্ন রয়েছে আপনারা জানেন চ্যানেল ভিশন কর্তৃপক্ষের সহযোগিতায়। সুতরাং যার জন্য আমরা এই বিষয়গুলো আনতে পারি, চেষ্টা করি, এবং ওনার মতো একজন দক্ষ মানুষকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিনে ওনাকে আমরা চেষ্টা করছি আমাদের মূল চ্যানেলে, আমাদের স্টুডিওতে এসে অনুষ্ঠান করানোর। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।